ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলম পদত্যাগ করেছেন। আজ তিনি পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের মানববন্ধনে বেধড়ক লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ। এক পর্যায়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল। উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বলছে নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিল হবে। নিজের পকেটের টাকা নয়, বরং ব্যাংকের টাকা দিয়েই ব্যাংক দখল। শুনতে অবিশ্বাস্য মনে হলেও দেশের অন্যতম শীর্ষ আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে ঠিক এই কায়দাতেই ছড়ি ঘুরিয়েছে বিতর্কিত এস আলম গ্রুপ। দেশের সবচেয়ে বড় ও আর্থিক দিক থেকে শক্তিশালী ইসলামী ব্যাংক নিয়ে যেন অস্থিরতা কাটছেই না। ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা দেখা দিয়েছে। বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদের সাথে এস আলমের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। এবার তারেক রহমান সরকারের ব্যাংক দখলের খেল খতম করতে একজোট হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা ও ডক্টর শফিকুর রহমান। দেশের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংককে লুটেরাদের হাত থেকে বাঁচাতে যেন শক্ত ঢাল হয়ে দাঁড়িয়েছেন তারা। পর্দার ইসলামী ব্যাংক শুধুমাত্র বাংলাদেশে নয়, গোটা বিশ্ব জুড়ে সেটি একটি বিশ্বস্ত ব্যাংক এবং ভরসাশীল ব্যাংক হিসাবে তৈরি হয়েছিল। কিন্তু শেখ হাসিনার আমলে শেখ হাসিনার এই বিষয়টা কোনোভাবেই মেনে নিতে পারেনি, যে কারণে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপকে দিয়ে দিয়েছিল। এবং এস আলম গ্রুপকে দেওয়ার পরে কিন্তু এস আলম গ্রুপ চেয়েছিল এই ইসলামী ব্যাংকে জয় বাংলা করতে চেয়েছিল, কিন্তু এই ইসলামী ব্যাংকে জয় বাংলা করতে গিয়ে কিন্তু এই এস আলম গ্রুপ নিজেই কিন্তু জয় বাংলা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস এসেছে এবং আসার পরে ইসলামী ব্যাংকে যে পুরনো কর্মকর্তারা আছে তাদেরকে দিয়ে এই ব্যাংক আবার পুনরায় চালু করেছে এবং এই ব্যাংককে সচ্ছল করেছিল। কিন্তু এবার এই বিএনপি ক্ষমতা আসার পর থেকে কিন্তু এই ইসলামী ব্যাংকে নিয়ে বিএনপির যে সকল বড় বড় নেতা কর্মীরা আছে তারা আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছে এবং আওয়ামী লীগের আমলে যে সকল দুর্নীতিবাজ জোরসোর কর্মকর্তারা আছে তাদেরকে দিয়ে আবার এই ইসলামী ব্যাংককে দেউলিয়া করার চিন্তা ভাবনা করেছে। কিন্তু এই বিষয়টা এদেশের মানুষ কিছুতেই মেনে নিতে পারেনি, যে কারণে এদেশের সর্বস্তরের মানুষ একসাথ হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান আছে তাকে যাতে পদ থেকে সরে যায় এই হিসাবে তারা চাপ দিয়েছে। সে কারণে এই জনগণের চাপের টোপের মুখে পড়ে এই ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান আছে সে পদত্যাগ করতে চলেছে। তো দর্শক, এই বিষয় দেখেছেন ভিডিওর শুরুতে কিছু অংশ শিরোনামের মাধ্যমে, এবার দেখুন বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অল ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমার চ্যানেলের আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। তো দর্শক, চলুন আমরা দেখে আসি এই দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের টোপের মুখে পড়ে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান সে পদত্যাগ করতে চলেছে, সেটা আমরা দেখব। তার আগে চলুন দেখে আসি এই বিএনপি ক্ষমতায় আসার পর থেকে বিএনপির যে সকল বড় বড় নেতা কর্মীরা আছে তারা আলোচনা সমালোচনা করতেছে যে কিভাবে আওয়ামী লীগের আমলে যে সকল দুর্নীতিবাজ এবং জোচ্চোর যে কর্মকর্তারা আছে তাদেরকে কিভাবে আবার ইসলামী ব্যাংকে ঢোকানো যায় সেই বিষয়টা তারা পরিকল্পনা করছে। এই বিষয়টা দেখে পরবর্তীতে ওই বিষয়টা দেখবো, তাই ধৈর্য ধরে একটি লাইক করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনার মতামত কমেন্ট বক্সে লিখতে থাকুন। বাংলাদেশের ব্যাংক খাতের ইতিহাসে যদি কোনো নামকে ব্যাংক মাফিয়া বলা হয় তাহলে সবার আগে আসে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের নাম। একের পর এক ব্যাংক দখল, হাজার হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, নিজের নিয়ন্ত্রণাধীন ব্যাংক থেকে বেনামে টাকা সরানো, বিদেশে অর্থ পাচারের অভিযোগ, সব মিলিয়ে তাকে অনেকে তুলনা করেন সিনেমার সেই অন্ধকার চরিত্রগুলোর সঙ্গে যারা বন্দুক ছাড়াই পুরো সিস্টেম দখল করে নেয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ছিল সেই সাম্রাজ্যের সবচেয়ে বড় শিকার, যে ব্যাংক একসময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শরিয়া ভিত্তিক ব্যাংক হিসাবে পরিচিত ছিল। সেটিকেই 2017 সালের এক নাটকীয় দিনে দখল করা হয় গোয়েন্দা সংস্থার ছায়ায়। আর সেই গল্পটাই যেন রাজনৈতিক থ্রিলার সিনেমার চেয়েও ভয়ঙ্কর। হাসিনা পালিত ব্যাংক মাফিয়া এস আলম শুধু ব্যাংক দখলে থেমে থাকেননি, দখল করে নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রথম সারির গণমাধ্যম 21 টেলিভিশনকে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামকে চক্রান্ত করে কারাগারে পাঠিয়ে দখল করে নেওয়া হয় কোটি মানুষের কণ্ঠস্বরের প্রতিনিধিত্বকারী এই টেলিভিশনটিকে।
দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে উঠে এসেছে সেই ধারাবাহিক ঘটনার অনুসন্ধান। 2017 সালের 5 জানুয়ারি ঢাকার 5 তারকা হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন ইসলামী ব্যাংকের বোর্ড সভা হওয়ার কথা ছিল মতিঝিলে ব্যাংকের নিজস্ব ভবনে, কিন্তু হঠাৎ নির্দেশ আসে সভা হবে রেডিসনে। কেউ বুঝতে পারেনি এটি আসলে একটি ব্যাংকের ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান। সভা শুরু হতেই কয়েকজন অপরিচিত ব্যক্তি ঢুকে পড়ে। একজন পরিচালক রেগে উঠে বলেন, এই আপনারা কারা? কিন্তু কেউ উত্তর দেয় না। কিছুক্ষণ পর ঢোকেন ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালক আকবর হোসেন। তার পাশেই বসেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম। সেই মুহূর্তে বোর্ড রুমটি কোনো এক ব্যাংকের সভাকক্ষ ছিল না, সেটি যেন হয়ে উঠেছিল রাষ্ট্রীয় শক্তির ছায়ায় পরিচালিত এক দখল অভিযানের মঞ্চ। পরিচালকদের ফোন কেড়ে নেওয়া হয়, কেউ বাইরে যোগাযোগ করতে পারেনি। সবাই বুঝতে পারেন আজ কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। সেদিন সকালে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মুস্তফা আনোয়ার, ভাইস চেয়ারম্যান আজিজুল হক ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে ডিজিএফআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের পদত্যাগ পত্রে সই করতে বাধ্য করা হয় বলে অভিযোগ ওঠে। আব্দুল মান্নান পরে বলেন, আগে থেকেই লেখা একটি পদত্যাগ পত্রে তাকে জোর করে স্বাক্ষর করানো হয়েছিল। সেই প্যাড পর্যন্ত ইসলামী ব্যাংকের ছিল না। বোর্ড সভায় এসে মুস্তফা আনোয়ার যখন পদত্যাগের ঘোষণা দেন, তখন তার চোখ ভেজা ছিল। তিনি যেন বুঝে গিয়েছিলেন আজ শুধু কয়েকজন ব্যাংক কর্মকর্তার বিদায় নয়, আজ একটি ব্যাংকের আত্মসমর্পণ ঘটছে। এরপর আরস্ত খানকে চেয়ারম্যান, সৈয়দ আহসানুল আলমকে ভাইস চেয়ারম্যান আর এস আলমের ঘনিষ্ঠদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হয়। পুরো দৃশ্যটি যেন কোনো কর্পোরেট অভ্যুত্থান। কিন্তু এই দখলের প্রস্তুতি শুরু হয়েছিল আরও আগে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে ইসলামী ব্যাংকের উপর চাপ বাড়তে থাকে। সরকার পক্ষ থেকে অভিযোগ তোলা হয় ব্যাংকটি নাকি জঙ্গিবাদে অর্থায়ন করছে। শাহবাগ আন্দোলনের সময় ইসলামী ব্যাংকে জামায়াতের অর্থের উৎস হিসেবে তুলে ধরা হয়। সে সময় বাংলাদেশ ব্যাংকের উপরও চাপ ছিল ব্যাংকটির নিয়ন্ত্রণ বদলানোর, কিন্তু তখনকার গভর্নর আতিউর রহমান নাকি সরাসরি দখলের বদলে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। অথচ একই সময়ে এস আলম গ্রুপ ব্যাংকটির শেয়ার কিনতে শুরু করে। একের পর এক কোম্পানির নামে শেয়ার কেনা হয়। ধীরে ধীরে বোর্ডের ভেতরে নিজেদের লোক বসাতে থাকে তারা, যেন নিঃশব্দে একটি দুর্গ ঘিরে ফেলা হচ্ছিল। এস আলম তখন ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় গ্রাহকদের একজন। ব্যাংকটির কাছ থেকে তাদের হাজার হাজার কোটি টাকার ঋণ নেওয়া ছিল। নিয়ম অনুযায়ী আর ঋণ পাওয়ার সুযোগ ছিল না, কিন্তু নতুন করে আরো ঋণ চাওয়া হলে ইসলামী ব্যাংক প্রথমে না করে দেয়। এরপর শুরু হয় চাপ। অভিযোগ আছে বাংলাদেশ ব্যাংক থেকেই বলা হয় ব্যাংক বাঁচাতে চাইলে এস আলমকে টাকা দিতেই হবে। এরপর নিয়ম শিথিল করা হয়। অফসাইড সুপারভিশন বিভাগ সুযোগ তৈরি করে দেয়, আর ইসলামী ব্যাংকে বাধ্য করা হয় প্রায় 2000 কোটি টাকার নতুন ঋণ অনুমোদনে। এভাবেই ব্যাংকের ভল্টের দরজা খুলে দেয়া হয় এক গোষ্ঠীর জন্য। পরে যেসব কর্মকর্তা এসব অনুমোদনে ভূমিকা রাখেন, তাদের অনেককেই এস আলমের নিয়ন্ত্রিত ব্যাংকে চাকরি দেয়া হয়, এমন অভিযোগ এসেছে। সবচেয়ে নাটকীয় অংশটি ছিল বোর্ড সভার দিন। আগের রাতেই ডিজিএফআই থেকে ফোন আসে, সভা হবে রেডিসনে। হোটেল কর্তৃপক্ষ জানায় কোনো। তো দর্শক, আপনারা কিন্তু ভালো করে জানেন এই ইসলামী ব্যাংক কিন্তু একটি বিশ্বস্ত ব্যাংক, যেটাকে ভরসা করা যায়। কিন্তু এই ব্যাংক কিন্তু সেই কারণেই বাংলাদেশ ছাড়াও আরো বিশ্বের সব দেশেই কিন্তু সেই কারণে ব্যাংক প্রভাবশালী এবং ভরসাশীল হয়েছে। কিন্তু এই বিষয়টা আওয়ামী লীগের আমলে কিন্তু কোনো মতেই শেখ হাসিনা মেনে নিতে পারেনি, যে কারণে এস আলম গ্রুপের হাতে কিন্তু এই ইসলামী ব্যাংককে তুলে দিয়েছিল। কিন্তু এই এস আলম গ্রুপ চেয়েছিল যে ইসলামী ব্যাংককে নানান রকমের ভাবে ক্ষতি করত এবং দেওয়ালিয়া করত, কিন্তু দেওয়ালিয়া করতে গিয়ে সেই কিন্তু নিজে দেওয়ালিয়া হয়ে গেছিল। এরপরে কিন্তু অন্তর্বর্তী সরকার এসেছিল, ডাক্তার ইউনূস, সে কিন্তু ইসলামী ব্যাংকের যে পুরনো কর্মকর্তারা আছে তাদেরকে আবার এনে সেই ব্যাংককে সোর্সার করেছে এবং আবার পুনরায় চালু করেছে। কিন্তু চালু করার পরে এবার কিন্তু আবারও এই বিএনপি ক্ষমতা আসার পরে কিন্তু একের পর এক ঝামেলা শুরু হয়ে গিয়েছে। কারণ বিএনপির যে সকল বড় বড় নেতা কর্মীরা আছে তারা চাইতেছে যে কিভাবে এই ব্যাংকের ক্ষতি করা যায়। তো দর্শক, প্রশ্নটা হচ্ছে যে এই জায়গায় যে সরকারে আসে না কেন, একটি ভরসাশীল ব্যাংকে যদি এভাবে মনে করেন যে ক্ষতিগ্রস্ত করা হয় এবং সেখান থেকে যদি লুটপাট এবং দুর্নীতি সেই ব্যাংকে যদি একের পর এক চলতে থাকে, তাহলে এই দেশের মানুষ কার উপরে ভরসা করবে এবং কোন ব্যাংকের উপরে ভরসা করবে? কারণ আপনারা সবাই জানেন কিন্তু ইসলামী ব্যাংক কিন্তু বাংলাদেশ ছাড়াও বিশ্বের সব প্রান্তে কিন্তু অনেক বড় প্রভাবশালী একটি ব্যাংক। সেই কারণে কিন্তু সব দেশের মানুষ
এই ব্যাংকে কিন্তু টাকা রাখে, নিজের স্বপ্ন পূরণ করে। কিন্তু এই ঘটনাগুলো যদি এই ইসলামী ব্যাংকে ঘটে বা ইসলামী ব্যাংক ছাড়া যদি অন্যান্য ব্যাংকগুলোতে ঘটে, তাহলে একবার কি পরিণত হতে পারে, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে, তাহলে সেটা আপনারা একবারে ভেবে চিন্তা করে দেখুন। সেই কারণে কিন্তু এদেশের মানুষ যখন শুনেছে যে বিএনপি ক্ষমতা আসার পর থেকে ইসলামী ব্যাংক নিয়ে আবার দুর্নীতিবাজি চাঁদাবাজি করবে এবং এই ব্যাংকের ক্ষতি করবে, সে কারণে এদেশের মানুষ সোচ্চার হয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে এবং আন্দোলন করা শুরু করে দিয়েছে। এবং এই আন্দোলনের টোপের মুখে পড়ে কিন্তু যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আছে সে কিন্তু পদত্যাগ করতে চলেছে। কারণ সে এটা বুঝে গিয়েছে যে বিএনপি ক্ষমতা আসে, এখন এই ইসলামী ব্যাংকে যে কোনো কিছু করতে পারে, তাহলে সে পদত্যাগ করলেই কিন্তু একেবারে নিরাপত্তা থাকবে। সেই কারণে সেই বুদ্ধি করে পদত্যাগ করতেছে। তো দর্শক, আজকের এই বিষয়টা নিয়ে যদি আপনার মূল্যবান কোনো মতামত থেকে থাকে, আপনি যদি কিছু বলতে চান, তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে লিখতে থাকুন। তো দর্শক, আজকের এই ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।